শুধু ভাটপাড়া নয়, খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা। একেবারে বাড়ির সামনে তিনি বসেছিলেন। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার এক হামলাকারী ও এক ট্যাক্সি চালক। স্থানীয়দের হাতে ধরা পড়ে বয়স লুকিয়ে নিজেকে নাবালক বলে দাবি করে হামলাকারী। ধৃতের নাম যুবরাজ সিং, তার বাড়ি বিহারের বৈশালীতে। অর্থাৎ এই খুনের সঙ্গে বিহারের যোগ। এই পুরো বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, দেখো অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। কেন টার্গেট তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ? তার হামলার নেপথ্যে কারা? মাস্টার মাইন্ড যাকে বলা হচ্ছে ইকবাল, সেটাই কি তার আসল নাম, নাকি তার অন্য পরিচয় রয়েছে? দেখো নেপথ্যের গল্পটা কি রয়েছে, কেন, মোটিভটা কি, সেটাই কিন্তু তদন্তকারী জানার চেষ্টা করছেন। তুমি দেখেছো যে আজকে সকাল থেকে কিন্তু কলকাতার শীর্ষ যারা কর্তারা, পুলিশের শীর্ষ কর্তারা, তারা আসেন থানায় এবং পাশাপাশি কিন্তু ঘটনাস্থলে কলকাতার পুলিশ কমিশনার তিনি আসেন এবং তিনি এসে কসবা থানায় এসে একেবারে যারা অভিযুক্তরা ছিলেন তাদের সঙ্গেও কথা বলেন। কিন্তু এই ঘটনার নেপথ্যের গল্প কি রয়েছে সেটাই তারা জানার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত স্পষ্ট নয় গোটা বিষয়টা। একবারে কলকাতার পুলিশ কমিশনার তিনি জানান যে বাকি আরও অনেকেই রয়েছে, তাদের খোঁজ পাওয়া গেলে, তাদেরকে গ্রেপ্তার করা গেলে তবে কিন্তু গোটা বিষয় সামনে আসবে। তবে গতকালকে একজনকে প্রথমে স্থানীয়রা পাকড়াও করে নেয়, পরবর্তীকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং যুবরাজ সিংহ তার কিন্তু করে বিহারের বৈশালীতে বাড়ি। অর্থাৎ এক্ষেত্রে যে বিহার থেকে ভাড়াটে শুটার নিয়ে এসে কাউন্সিলরের ওপর হামলার ছক কষা হয়েছিল বলে সেমনটাই কিন্তু সামনে আসছে। কিন্তু কেন, কে করলো, কী জন্য করলো? কাউন্সিলরকে যে জায়গায় তার উপর হামলা করো তার একেবারে যে জায়গায় তার সঙ্গে সকলে থাকে, ভিড় এলাকা, তার বাড়ির নিচে একেবারে জনবহুল এলাকা, যেখান থেকে বাস যায়, গাড়ি যায়, সবসময় রাজঢাকা মেন রোডের মতো জায়গা, এই জায়গায় বা বেছে নেবে কেন শুটাররা? এবং কি প্ল্যান ছিল তাদের? আগে থেকে কোনো রকম ট্রিপ ছিল কি না, বা তারা কোনো রেকি করেছিল কি না? কারণ কাউন্সিলরে যেমনটা জানতে পারছি দুজন করে নিরাপত্তা রক্ষী থাকতো, তাদেরকে এই রাত্রি 8টা নাগাদ ঘটনাটি ঘটে। তার আগে 7টার সময় তিনি কিন্তু নিরাপত্তা রক্ষীদেরকে ছুটে দিয়ে দেন, ছেড়ে দেন। এবং সেই নিরাপত্তা রক্ষীরা তার সঙ্গে ছিলেন না, কাউন্সিলর তার বাড়ির নিচে বসেছিলেন এবং তারপরেই ঘটনা ঘটলো। একজনকে গ্রেপ্তার করা হলো, যাকে স্থানীয়রা পাকড়াও করে। তার কাছ থেকে একটা 9mm লোডেড পিস্তল পাওয়া গেল, রাস্তায় সে ফেলে ছুটতে শুরু করে এবং অপরজন তাকে একেবারে আততায়ী যারা দুজন এসেছিল স্কুটারে তাকে ফেলে দিয়ে অপরজন পালিয়ে যায়। কিন্তু তার পরবর্তীতে ট্যাক্সি চালককে গ্রেপ্তার করো। কেন ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা হলো? কারণ এই ট্যাক্সিতে করে তারা কিন্তু অনেকেই মিলেই এসেছিল বলে জানতে পারা যাচ্ছে কসবা এলাকায়। এবং তার পরবর্তীকালে গোটা বিষয় পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার পর দুজন মিলে এই স্কুটারে করে বেরোয়, স্কুটারে করে যায়। ইকবাল একটা নাম সামনে এসছে এবং সেটাই কি আদৌ ঠিক নাম? কিন্তু পুলিশ জানাচ্ছে তার এই যে নেপথ্যে যিনি রয়েছেন ইকবাল, তার সম্পর্কে অনেকটা তথ্যই তারা পেয়েছেন। কারণ অভিযুক্ত যুবরাজের মোবাইল থেকে নাম্বার পেয়েছে, সেই নম্বরের সূত্র ধরে নাম ইকবাল হোক বা যাই হোক না কেন, তাকে কিন্তু তার খোঁজ ইতিমধ্যে তারা শুরু করেছেন, যদিও এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে তোমাকে বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই ঘটনার পর যেটা সবথেকে বড় প্রশ্ন হয়ে উঠছে সেটা নিরাপত্তা। সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? কারণ অনেকেই যে প্রশ্ন তুলছেন যে একজন জনপ্রতিনিধির ওপর যদি প্রকাশ্য রাস্তার মধ্যে বন্দুক নিয়ে তার উপর হামলা করার চেষ্টা করা হয়, একেবারে 9mm লোডের পিস্তল রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখা যায়, তার পরবর্তীকালে সাধারণ মানুষ তাদের নিরাপত্তাটা কোথায়? কারণ যে জায়গায় ঘটনাস্থল সেখান থেকে বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কসবা থানা, তার দূরত্ব হচ্ছে 1.6 কিলোমিটার। যে জায়গায় ঘটনাস্থল সেখান থেকে মাত্র 250 মিটার বেরোলে একেবারে মেন রোড, যেখানে শপিং মল রয়েছে, অত্যন্ত ব্যস্ততম এলাকা, এবং তার সামনে পুলিশ কিয়স্ক রয়েছে, ট্রাফিক পুলিশ সবসময় থাকে, পুলিশ সেখানে থাকে। তাহলে এত যেখানে কাছাকাছি পুলিশ, ব্যস্ত এলাকা, সেই জায়গায় দুষ্কৃতীরা এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? এই প্রশ্নই কিন্তু বিভিন্ন মহল থেকে তারা তুলতে শুরু করেছেন। একদমই পার্থ, যে কথা তুমি বলছিলে যে কিভাবে এত বেপরোয়া হচ্ছে দুষ্কৃতীরা, যেখানে কয়েক হাত দূরেই থানা, একেবারে পরিচিত জনবহুল একটা এলাকা, এত মানুষ সেখান দিয়ে যাতায়াত করেন, একেবারেই নির্জন নয়, অতি পরিচিত একটি শপিং মল রয়েছে, বাড়ির সামনে বসেছিলেন তৃণমূল কাউন্সিলর, যেখানে জনপ্রতিনিধিরা এইরকম ভাবে হামলার শিকার হচ্ছেন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বারবার প্রশ্ন উঠছে। কিন্তু তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি নিজে কি বলছেন, কেন তিনি টার্গেট হলেন? দেখুন। তাও গিয়ে কি মনে হচ্ছে যে আপনারা যে রাজনীতি করে 107 নম্বর ওয়ার্ডে ক্রিমিনাল মুক্ত করবার একটা চেষ্টা করেছিলেন, সেই রাজনীতিটা পিছিয়ে পড়ছে, আবার ক্রিমিনাল রাজটা এগিয়ে আসছে? দেখুন, আসার তো চেষ্টা হচ্ছে, এবং অত্যন্ত দুর্ভাগ্যের কথা যে তারা কোনো জায়গা থেকে সাপোর্ট পেয়েও যাচ্ছে। এবং আমার মনে হয় যে একটু
প্রশাসনকে আরও একটু সজাগ হওয়ার দরকার আছে। আমি ঠিক এই প্রশাসনের জায়গা থেকেই আসবো যে আপনি একজন জনপ্রতিনিধি, পাশের ওয়ার্ডের 108 নম্বরের 107 নম্বর ওয়ার্ডে আপনি থাকেন, আপনি জনপ্রতিনিধি হিসেবে নিজের বাড়ির সামনে আক্রান্ত হচ্ছেন এবং সেই জায়গায় সাধারণ মানুষের নিরাপত্তা, মানে কোথাও গিয়ে মানে আপনার বাড়ির সামনে রেকি করা হলো, বাইরে থেকে বিহার থেকে লোক নিয়ে আসা হলো আপনাকে মারার জন্যে, কোথাও গিয়ে প্রশাসনিক গাফিলতি থেকে যাচ্ছে? না দেখুন, এটা আমি প্রশাসনিক গাফিলতি বলবো না, কারণ কে কাকে মারার জন্য কে কোথায় কী পরিকল্পনা করছে সেটা তো প্রশাসনের পক্ষে আগে থেকে জানা সম্ভব না। কয়েক লক্ষ লোক কলকাতা শহরে প্রত্যেক দিন আসে, কলকাতা শহর থেকে প্রত্যেক দিন বেরোয়, যার ফলে কে কোথায় সঙ্গে করে আর্মস নিয়ে আসছে, কে কী পরিকল্পনা করছে এটা প্রশাসনের পক্ষে আগাম জানা সম্ভব না। তবে প্রশাসন যখন থেকে জেনেছে তখন থেকে চেষ্টা করছে প্রকৃত অপরাধীকে ধরবার জন্য। আরেকটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, যাতে ক্রিমিনালরা যারা মাথা তোলবার চেষ্টা করছে তারা না উঠতে পারে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে আমরা যে রাজনীতি শিখেছি, সেই রাজনীতিটা আমার মনে হচ্ছে কোথাও যেন ওই জায়গাটা একটু বিঘ্নিত হচ্ছে। কারণ মানুষ আমাদের থেকে সরে যাচ্ছে, কেন সরে যাচ্ছে সেটা আমাদের কারণ অনুসন্ধান করতে হবে। আর দ্বিতীয় কথা, মমতাদির যে লক্ষ্য, যে উদ্দেশ্য, যে যতক্ষণ জনগণ আছে ততক্ষণ আমাদের দল আছে, ততক্ষণ আমরা আছি, সেটা বোধহয় কোথাও একটা ডিফার করছে ওই সমস্ত অঞ্চলে। আমার মনে হয় এটা দলের আরেকটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। আর দলের যারা সোকল্ড লিডারশিপ আছেন দক্ষিণ কলকাতার, তাদেরকেও একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। আপনার কাছে আমি শেষ প্রশ্ন করব যে কোথাও গিয়ে কি খারাপ লাগা আছে যে যে এলাকাটা আপনি দীর্ঘদিন ধরে কাউন্সিলর ছিলেন, সেই এলাকাটার রাজনৈতিক পরিবর্তন বা প্রশাসনিক পরিবর্তন বা গুন্ডারাজের আবার নতুন করে উত্থান, এটা আপনাকে উদ্বিগ্ন করছে সাধারণ মানুষের কথা ভেবে? না, কালকে একটা সময় আমার মনে হয়েছিল, কারণ যখন ঘটনা ঘটে তার পরেই আমার মেয়ে কোথার থেকে খবর পেয়েছে আমি জানি না, মিনিট 15-র মধ্যে আমাকে ফোন করেছিল, ফোন করে বলেছে বাবা অনেক হয়েছে, এবার শেষ করো। আমিও একটা সময় ভাবা শুরু করে দিয়েছিলাম যে পলিটিক্সে বোধহয় আর আমার পক্ষে টানা সম্ভব হবে না, কিন্তু রাত্রিবেলা আবার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে, মেয়েদের সঙ্গে কথা বলেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে লড়াই আমার জারি থাকবে, এদের বিরুদ্ধে লড়তে আমাকে হবেই। আর এই মুহূর্তে যদি এদের ভয়ে আমি ছেড়ে দিই তাহলে একটা অন্য বার্তা যাবে। এদের ভয়ে আমি পিছু পা হব না। মমতাদির নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসের থেকেই এদের বিরুদ্ধে লড়াই করব। তার মানে আপনি 107 নম্বর ওয়ার্ডের এই যে দুষ্কৃতিরাজ বা এই যে দৌরাত্ম্য আবার নতুন করে মাথা চাড়া দিচ্ছে, সেটার বিরুদ্ধে লড়াই করছেন? দেখুন, আমার ওখানে বাড়ি, দল বলুক না বলুক, আমি তো ওখানে বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যাব না। আমাকে দলের জেলা সভাপতি দেবাশিস কুমার ওই ওয়ার্ডে মাথা গলাতে বারণ করে দিয়েছিলেন। আমি সেখানে মাথা গলাই না রাজনৈতিক দিক থেকে, কিন্তু ওখানে একাধিক সংগঠনের সঙ্গে আমি যুক্ত, ওখানে মানুষ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে মানুষের সম্পর্ক আছে। কাজেই দেবাশিস কুমার বলুক না বলুক, আমাকে ওখানকার মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের ভালো মন্দ নিয়ে চিন্তাভাবনা করতে হবে। সুতরাং আমি যতক্ষণ বাঁচবো চেষ্টা করব মানুষের সঙ্গে থেকে কাজ করবার। এই কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় হামলার ব্লুপ্রিন্ট তৈরি করেছিল যে ইকবাল, সে ইকবাল এই মুহূর্তে পুলিশের জালে। এই মুহূর্তে বড় খবর আপনাদের জানিয়ে রাখি, ইকবাল পুলিশের জালে। বিস্তারিত আমাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, এই ঘটনার মাস্টার মাইন্ড পুলিশ আধিকারিকরা বলছেন যে ইকবাল যে ইমপারসনেট করেছিল বলে পুলিশের তরফ থেকে প্রথম থেকে বলা হয়েছিল যে ইকবাল নাম তার অরিজিনাল নয়, কিন্তু সে যে অভিযুক্তদের নিয়ে এসেছিল বৈশালী থেকে, যে গুলি চালাতে গেছিল যে যুবক যুবরাজ এবং সঙ্গে আরো যারা অ্যাসোসিয়েট ছিল, ইকবালই প্রত্যেককে অ্যারেঞ্জ করেছিল। এই ইকবালই পোর্ট এরিয়াতে এদের থাকার লজিস্টিক্স সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল। ঘটনার পর থেকে অ্যাবসকন্ডিং ছিল। যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই ইকবালের আসল নাম হচ্ছে আফরোজ খান অ্যালিয়াস গুলজার। আমি আবার বলছি, আফরোজ খান অ্যালিয়াস গুলজার। পুলিশ আধিকারিকরা প্রথমেই দাবি করছিলেন যে ইকবাল অরিজিনাল নাম নয়, ও ইমপারসনেট করেছে, নাম হারিয়েছে, এবং এই ইকবাল নাম বলে ও বাকি অ্যাসোসিয়েট যে অপরাধীদের ছিল তাদের কাছে কমিউনিকেট করেছে, তাদেরকে বিভিন্ন জায়গায় লজিস্টিক সাপ্লাই করেছে, তাদেরকে রেখেছে, তাদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্টে পাঠিয়েছে। তো পুলিশ আধিকারিকরা বলছেন আফরোজ খান অ্যালিয়াস গুলজার অ্যালিয়াস ইকবাল, তাকে কিন্তু কিছুক্ষণ আগে লালবাজারের গোয়েন্দারা, গুন্ডা দমন শাখার যারা অফিসার, তারা তাকে ডিটেন করলেন। অর্থাৎ পুলিশ প্রথম থেকে বলছিল যে এই যে ব্যক্তি সেই মাস্টার মাইন্ড, সেই কিন্তু এই যুবরাজ বলে যে ছেলেটি, যে কম 17 বছরের কম নাবালক হিসাবে পরিচয় দিয়েছিল, পরবর্তী ক্ষেত্রে আধার কার্ডের পরিচয়, যাকে দেখা যায় যে
যার 18 বছরের বেশি বয়স, যাকে ইতিমধ্যে পুলিশ অ্যারেস্ট করে কোর্টেও ফরওয়ার্ড করেছে, তাকে কিন্তু ইকবালই পাঠিয়েছিল। শুধু তাই নয়, যুবরাজকে 10,000 টাকা দেবেও বলেছিল ইকবাল এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হলে। এমনটাই কিন্তু যুবরাজ পুলিশের কাছে দাবি করেছে। তো পুলিশ আধিকারিকরা খুঁজছিলেন ইকবালকে, মোবাইল ফোনের টাওয়ার লোকেশন, সিসিটিভি ফুটেজ, এই বিভিন্ন সূত্র ধরে পুলিশ ইকবালের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। কিছুক্ষণ আগে যেটা জানা যাচ্ছে, কিছুক্ষণ আগে লালবাজার এই ইকবালকে তাকে কিন্তু পাকড়াও করেছে। আপাতত এখনো পর্যন্ত অফিসিয়ালি লালবাজারের তরফ থেকে ইকবাল অ্যারেস্ট হয়েছে এটা বলা হচ্ছে না। যেটা জানা যাচ্ছে যে ইকবাল ইন্টারসেপ্টেড, ইকবালকে পুলিশ আধিকারিকরা পেয়ে গেছেন, তাকে ডিটেইন করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া লালবাজারের তরফ থেকে করা হচ্ছে। ইকবাল তার অরিজিনাল নাম বলেনি, তার অরিজিনাল নাম হচ্ছে আফরোজ খান অ্যালিয়াস গুলজার অ্যালিয়াস ইকবাল। কিছুক্ষণ আগে লালবাজারের গোয়েন্দারা, গুন্ডা দমন শাখা, তারা কিন্তু এই আফরোজ খান অ্যালিয়াস গুলজার অ্যালিয়াস ইকবাল তাকে কিন্তু ডিটেইন করলেন এবং তাকে এখন ইন্টারোগেশনের প্রক্রিয়া চলছে। এখন পুলিশ আধিকারিকরা যেটা জানবেন যে এই আফরোজ অ্যালিয়াস ইকবালকে কে ডিপ্লয় করেছিল এই গোটা অপারেশনের জন্য এবং তার জন্য সে কি টাকা নিয়েছিল। একদমই ময়ূক, প্রশ্নটা তো এটাই যে কে টাকা দিয়েছিল, কে সুপারি দিয়েছিল, কে বলেছিল, যে যার নির্দেশে হামলা ব্লুপ্রিন্ট তৈরি করেছিল এই আফরোজ।